সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে সমাজবিজ্ঞান প্রথম পত্র অ্যাসাইনমেন্ট ভিত্তিক ক্লাস নেব। আর এ বিষয়ে আমরা এই অধ্যায় অর্থাৎ আজকের যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক আলোচনাটা হচ্ছে আমাদের অধ্যায় চতুর্থ, সমাজবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায়। তোমাদের সবাই নিশ্চয়ই মনে আছে যে এই অধ্যায়ের বিষয়বস্তুটা কি? সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। তো আমরা এই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে সংস্কৃতি ও সভ্যতা পরস্পরের পরিপূরক। সংস্কৃতি ও সভ্যতা হচ্ছে পরস্পরের পরিপূরক। তাহলে আমরা আজকে দেখে নিই যে আমাদের অধ্যায়টা কোন অধ্যায় এবং আমাদের অ্যাসাইনমেন্টের বিষয়টা কি। অধ্যায় হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। অধ্যায় চতুর্থ অধ্যায়। আর আমাদের অ্যাসাইনমেন্টের যে বিষয় সেটা হচ্ছে সংস্কৃতি ও সভ্যতা পরস্পরের পরিপূরক। আমরা যে আজকে এই যে সংস্কৃতি ও সভ্যতা পরস্পরের পরিপূরক এবং পরস্পরের সহায়ক। তো আমরা এই অ্যাসাইনমেন্টটা অর্থাৎ এই যে বিষয়টা আলোচনা করতে গেলে আমরা যে জিনিসগুলো আসলে আমাদের সামনে আসবে সেটা হচ্ছে যে আমরা সংস্কৃতি সম্পর্কে ধারণা আমরা জানার চেষ্টা করব। তারপরে আমরা যে সভ্যতা যে সভ্যতা সম্পর্কে ধারণা অর্থাৎ সভ্যতাটা আমরা বলতে কি বুঝি। তারপরে আমাদের যে সংস্কৃতি এবং এই যে সভ্যতা মানে এই দুটো বিষয়ের মধ্যে যে সম্পর্ক অর্থাৎ এদের রূপগুলো কেমন, এদের ধরনগুলো কেমন। তো আমরা আসলে যে বিষয়টা যে সংস্কৃতি এবং সভ্যতা পরস্পর নির্ভরশীল এবং একে অপরের সহায়ক, এই দুটো বিষয় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। সমাজবিজ্ঞানীগণ বলেন যেমন উর্বর মাটি এবং উপযুক্ত জলবায়ু ছাড়া কিন্তু চারাগাছ সে কিন্তু তার পুষ্টিটা লাভ করতে পারে না। তেমনি যদি আমাদের ঠিক সংস্কৃতি অর্থাৎ সভ্যতা এই দুটোই কিন্তু সহায়ক একটা দেশের অর্থাৎ মানব সমাজের পরিবেশ অনুকূলে সহায়ক হয় যখন সেই সমাজের সভ্যতাটা কিন্তু অগ্রসরমান হয়। কারণ কোনো দেশের কোনো সমাজে কোনো মানব সমাজে
সংস্কৃতির অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য কিন্তু সভ্যতাকে অগ্রসরমান হতে হয়। তাহলে আমরা দেখি যে সভ্যতা যতই বিকাশ ঘটবে আর সেই সমাজের কিন্তু কী হবে, সংস্কৃতিও ততই কিন্তু উন্নত হবে, তাই না? তো সেই জন্যে আমাদের যে সমাজবিজ্ঞানী ম্যাকাইভার তিনি বলেন যে সভ্যতা যদি দেহ হয় তাহলে সংস্কৃতি হবে আত্মা। তো দেখো যে এইভাবে যে আমরা লক্ষ্য করি যে সংস্কৃতি এবং সভ্যতা হচ্ছে একে অপরের পরিপূরক। তারপরে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি যে ধরো আমরা যে প্রত্নতাত্ত্বিক খনন কার্য, তাই না, যে এই দুটো বিষয় থেকে আমাদের একটা তাৎপর্য, সাংস্কৃতিক তাৎপর্যটা বহন করে, সংস্কৃতি এবং সভ্যতাত্ত্বিক। তো সেখানে দেখো প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে আমরা কি দেখি যে আদিম জনগোষ্ঠী ব্যবহৃত পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র, হাতিয়ার, যে বিভিন্ন কলা কৌশলগুলো, তাই না, সেটা কিন্তু সংস্কৃতির নিদর্শন বহন করছে। আর এটা কিন্তু আমাদের সেই যে প্রাচীন সভ্যতা, তাই না, অর্থাৎ আমাদের সভ্যতারও পরিচয় বহন করছে। তাহলে দেখা গেল যে এই যে একটা তাৎপর্য রয়েছে যে আমাদের নিদর্শনগুলোর মধ্যে। তাহলে এবার আমরা আসি আমাদের যে আমরা সংস্কৃতি বলতে কি বুঝি বা সংস্কৃতির ধারণাটা কি। হ্যাঁ, সংস্কৃতির ধারণা সংস্কৃতি বলতে আমরা সাধারণভাবে বুঝি মানুষের জীবনযাত্রা প্রণালী। কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। মানুষ তার এই যে সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য তার প্রতিকূল অবস্থাকে কাটিয়ে কিন্তু সে তার নিজস্ব পরিবেশটা সৃষ্টি করেছে। এক সময় কি আমাদের এই মানব সমাজ তারা কিন্তু অনেক কি জীবন সংগ্রামে কিন্তু লিপ্ত ছিল এবং তাদের এই জীবনের প্রয়োজনে নতুনভাবে বাঁচার তাগিদে জীবনটাকে সুন্দরভাবে বাঁচার জন্যে তারা কিন্তু অনেক কলাকৌশল উদ্ভাবন করেছে। তাহলে এই যে মানুষের যে জীবনযাত্রা প্রণালী, অর্থাৎ মানুষ তার বেঁচে থাকার জন্যে, তার সমাজে টিকে থাকার জন্য সে নানা ধরনের কলাকৌশল উদ্ভাবন করে, আর সেটাই হচ্ছে সংস্কৃতি। সেজন্যই কিন্তু বলা হয় যে পরিবেশের অপর নাম হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি সম্পর্কে আমাদের নৃবিজ্ঞানী E.B. টেলর তিনি বলেন যে মানুষের জ্ঞান, দক্ষতা, বিশ্বাস, ব্যবস্থাপনা যা মানুষ সমাজের সদস্য হিসেবে সামাজিকভাবে তা অর্জন করে থাকে। আর টেলর তার যে সংজ্ঞাতে আমরা লক্ষ্য করি যে সংস্কৃতির তিনি কিন্তু অবস্তুগত দিকটাকে নির্দেশ করেছেন। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার তিনি বলেন যে আমরা যা তাই আমাদের সংস্কৃতি এবং আমরা যা ব্যবহার করি
সেটা হচ্ছে আমাদের সভ্যতা। তারপরে ম্যালিনস্কি তিনি বলেন যে মানুষ তার বেঁচে থাকার জন্যে যা যা কলাকৌশল উদ্ভাবন করেছে তার সমষ্টি হচ্ছে সংস্কৃতি। এই সংস্কৃতি শব্দটি, কালচার শব্দটি সর্বপ্রথম ফ্রান্সিস বেকন ইংরেজি সাহিত্যে 19 শতকে তিনি ব্যবহার করেন, 16 শতকে তিনি এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। তো এই যে আমরা দেখি যে আসলে সংস্কৃতি বলতে আমরা প্রথমেই কিন্তু কি চিন্তা করে নিই যে আমাদের বোধহয় নাচ গান এই ধরনের বিষয়গুলো, কিন্তু আসলে তা না। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে এটা কিন্তু ব্যাপক, তাই না? যে আমাদের সব কিছু, আমাদের আচার বিশ্বাস, রীতি নীতি, প্রথা এবং আমরা আমাদের জীবনযাপনের জন্যে যা কিছু ব্যবহার করি, যা কিছু সৃষ্টি করেছি, তার সব কিছুই হচ্ছে সংস্কৃতি। তাহলে আমরা সংস্কৃতি সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। আর সভ্যতা যখন মানুষের জ্ঞান উন্নতি চরম শিখরে বা চরম পর্যায়ে পৌঁছিয়ে যায়, তখনই কিন্তু আমরা সভ্যতার প্রতিফলন লক্ষ্য করি, অর্থাৎ মানুষের জ্ঞান উৎকর্ষ। মন্টেস্কু এবং হ্যান্টিংটন তারা বলেন যে সভ্যতা হচ্ছে ভৌগোলিক পরিবেশের এক আশীর্বাদ পুষ্ট ফসল। ভৌগোলিক পরিবেশের এক আশীর্বাদ পুষ্ট ফসল। তার কারণ দেখো, আমরা আগেই লক্ষ্য করেছি যে সংস্কৃতির অনুকূল পরিবেশ সৃষ্টি করে কিন্তু সভ্যতায়, তাই না? তারপরে আমরা যে সংস্কৃতির সংজ্ঞায় সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের কথা আলোচনা করলাম, সভ্যতার সংজ্ঞাতেও কিন্তু সমাজবিজ্ঞানী ম্যাকাইভার তার সংজ্ঞাটা আলোচনা করা হয় যে আমরা যা তাই আমাদের সংস্কৃতি, এবং আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সভ্যতা। এবং ম্যাথিউ আর্নল্ড তিনি বলেন যে সামাজিক রীতিনীতি এবং ঐতিহ্য হচ্ছে সভ্যতার প্রতিফলন ঘটায়। তাহলে এই যে সভ্যতা কিন্তু একটি নগর কেন্দ্রিক বিষয়। হেনরি লুইস মর্গান তিনি কিন্তু সভ্যতার ব্যাখ্যা করতে গিয়ে যেমন বলেছেন যে মানব সমাজ 3টি পর্যায়ে অতিক্রম করে আসে: জন্মদশা, গর্ভদশা এবং সভ্যদশা। তাহলে দেখো যে সভ্যতা এমন একটি ধারণা বা এমন একটি বিষয় যেটা একটি রাষ্ট্র সৃষ্টির পক্ষে সহায়ক। এবং আমরা কি লক্ষ্য করছি যে এই যে বর্ণদশা, গর্ভদশা এবং সভ্যদশা একদম আমাদের সর্বোচ্চ পর্যায়ে কিন্তু আমরা পৌঁছিয়ে যাই এই সভ্যতার ক্ষেত্রে। তাহলে আমরা সংস্কৃতির ধারণা এবং সভ্যতার ধারণাটা পেলাম, তাই না? এখন যেটা আমরা যেমন সংস্কৃতির দুটো রূপ আছে, যে সংস্কৃতিকে দুটো ভাগে ভাগ করা হয়, যে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। কিন্তু সভ্যতার কিন্তু কোনো শ্রেণীবিভাগ করা যায় না। কিন্তু আমরা যে বিষয়টা লক্ষ্য করি যে আমাদের সমাজবিজ্ঞানী যে এল গিলিন এবং টি পি গিলিন
তারা বলেন যে সংস্কৃতি একদিকে যেমন মানুষের বস্তুগত আবিষ্কারকে বোঝায়, তেমনি এই আবিষ্কারের পেছনে মানুষের যে ক্রিয়াশীল দিকগুলো রয়েছে সেটাকেও কিন্তু বোঝায়। আর তাহলে সমাজবিজ্ঞানী ম্যাকারকান বলেছেন যে বস্তুগত দিক এবং অবস্তুগত দিক কিন্তু সংস্কৃতিকে নির্দেশ করে এবং বস্তুগত দিকটা কিন্তু সভ্যতাকে নির্দেশ করে, তাই না? তাহলে দেখো যে সংস্কৃতির যেহেতু দুটো দিক, একটা হচ্ছে বস্তুগত আর একটি হচ্ছে অবস্তুগত, সেখানে আমরা লক্ষ্য করি যে বস্তুগত দিকটা হচ্ছে কিন্তু কি সভ্যতা, আর অবস্তুগত দিকটি হচ্ছে সংস্কৃতি। এখানে তাহলে আমরা দেখলাম যে উভয়ের মধ্যে কিন্তু গভীর সম্পর্ক রয়েছে। অর্থাৎ মানুষের যে চিন্তা, চেতনা, জ্ঞান, দক্ষতা বিষয়গুলো মানুষের সৃষ্টির পিছনে কিন্তু লুকিয়ে আছে। অর্থাৎ আমার যে সভ্যতা, এই সভ্যতা অর্থাৎ যেটাকে আমি কি লক্ষ্য করছি, তাই না? তাহলে আমরা যে বিষয়গুলো, যে সংস্কৃতির যে দুটো দিক, একটা হচ্ছে কি হচ্ছে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত তো বস্তুগত সংস্কৃতি তোমরা সবাই বুঝতে পারছো, যেটা আমাদের ধরা ছোঁয়ার মধ্যে রয়েছে, অর্থাৎ যে জিনিসগুলো আমাদের সামনে কিন্তু দৃশ্যমান। আর অবস্তুগত সংস্কৃতি বলতে বোঝাচ্ছে যে মানুষের চিন্তা, চেতনা, জ্ঞান, দক্ষতা। হ্যাঁ, তাহলে একটা সভ্যতা যেমন আমরা লক্ষ্য করি, যেমন আমাদের মিউজিয়াম, তারপরে আমাদের কি তাজমহল, তাই না? যে দেখো এই বিষয়গুলোর পেছনে কি আছে, যে এটা কিন্তু একটা সংস্কৃতির নিদর্শন এবং একটা সভ্যতারও নিদর্শন। এই সভ্যতাটা সৃষ্টির পেছনে রয়েছে কিন্তু মানুষের চিন্তা, চেতনা এবং কলা কৌশল। তাহলে আমরা লক্ষ্য করি যে সংস্কৃতি এবং সভ্যতা হচ্ছে পরস্পরের পরিপূরক। আচ্ছা, এবার আমরা যে বিষয়গুলো, যে সংস্কৃতির ধরনটা কেমন এবং সভ্যতার ধরনগুলো কেমন, আমরা দুই একটা উদাহরণের সাহায্যে হয়তো বোঝানোর চেষ্টা করি। যেমন মনে করো যে সংস্কৃতিকে পরিমাপ করা যায় না, কিন্তু সভ্যতাকে কিন্তু পরিমাপ করা যায়। হ্যাঁ, যে সংস্কৃতিকে কি পরিমাপ করা যায় না, কিন্তু সভ্যতাকে পরিমাপ করা যায়। যেমন ধরো যে আমাদের সঙ্গীতের মধ্যে পল্লীগীতি, আধুনিক গান বা রবীন্দ্রসঙ্গীত, এখন এই যে সঙ্গীতগুলো, এর মধ্যে কিন্তু আমরা কি কোনো পার্থক্য করতে পারবো না, কারণ কি এটার আবেদন এক একজনের কাছে কিন্তু একই রকম, তাই না? কিন্তু একজন প্রকৌশলী, তার যে সৃষ্টি, যে তার যে উদ্ভাবন, হ্যাঁ, সেটা কিন্তু আবার পরিমাপ করা যায়। আবার যেমন মনে করো যন্ত্রচালিত, অর্থাৎ হাতে তৈরি তাঁত বস্ত্র যেমন সংস্কৃতির একটা পরিচয় বহন করছে, কিন্তু সেক্ষেত্রে যন্ত্রচালিত যখন বস্ত্রগুলো উৎপাদন হচ্ছে, দেখো সেটা কিন্তু আবার কি হচ্ছে, যে আমরা পরিমাপ করতে পারছি। দার্শনিক কান্ট তিনি বলেন যে সংস্কৃতি হচ্ছে মানুষের
ভেতরের দিক, আর সভ্যতা হচ্ছে মানুষের বাহিরের দিক। তো এখানে যে বিষয়টা, যেমন মনে করো যে একটি শিক্ষা সফর দল, তারা শিক্ষা সফরে আসলো, তাদের সামনে একটা সভ্যতার নিদর্শন রয়েছে। তারা কিন্তু সেই বিষয়টাকে যখন তারা পরিদর্শন করলো, তখন কিন্তু তার সম্পর্কে, অর্থাৎ এই যে সভ্যতাটা সৃষ্টির পেছনে, তাই না, যে চিন্তা চেতনাগুলো লুকিয়ে আছে, সেগুলো কিন্তু জানার চেষ্টা করি। তাহলে আমরা দেখি যে সংস্কৃতি হচ্ছে মানুষের মনের ভিতরের দিক, আর সভ্যতা হচ্ছে আমাদের বাইরের। তো আমরা এভাবেই যে সংস্কৃতি এবং যে সভ্যতার মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ সংস্কৃতি কী ধরনের এবং সভ্যতা কী ধরনের, যেমন সংস্কৃতি কিন্তু ধীরে ধীরে ধীর গতিতে চলে, কিন্তু সভ্যতা কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যায়। এখানে দেখো এই দুজনের ধরন কিন্তু দুই রকম, অর্থাৎ সভ্যতা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে, কিন্তু সভ্যতা সংস্কৃতি কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যায়। আর এই দুটোর ফলে কি হয়, কালচারাল ল্যাগ সৃষ্টি হয়, তাই না, যে একটা সাংস্কৃতিক পশ্চাৎপরতা সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই যে আমরা এইভাবে যে বিষয়গুলো লক্ষ্য করি, যে সংস্কৃতি এবং সভ্যতার ধর্ম, তারপরে দেখা যায় যে একটি দেশের সংস্কৃতি আরেক দেশের সংস্কৃতিকে কিন্তু কি করে, মানে সহজেই কিন্তু গ্রহণ করতে পারে না। হ্যাঁ, সহসায় কিন্তু গ্রহণ করতে পারে না, একদমই যে পারে না তা না, পারে, কিন্তু সহসায় গ্রহণ করতে পারে না। একটি দেশের সংস্কৃতিকে কিন্তু সহজে ধ্বংস করা যায় না, কিন্তু একটি দেশের সভ্যতা কিন্তু একসময় কি ধ্বংস হয়, তাই না। আমরা সেটা লক্ষ্য করি যে সভ্যতাগুলো কিন্তু ধ্বংস হয়। আবার আমাদের যেটা আমরা লক্ষ্য করি যে সভ্যতা হচ্ছে, সভ্যতাকে সমাজবিজ্ঞানীরা একটি জাহাজের সাথে তুলনা করেছেন, যে একটি জাহাজ কোথায় গিয়ে নোঙর, কিন্তু সংস্কৃতি বলে দিচ্ছে যে সেই কোন স্থানে কোথায় গিয়ে পৌঁছাবে, এবং সে দেশের মানুষের রুচি, আহার ব্যবস্থা কী ধরনের, সেগুলো কিন্তু সংস্কৃতির পরিচয়। তো আমরা আজকে আমাদের যে আলোচনার মধ্যে দিয়ে যে সংস্কৃতির ধারণা, সভ্যতার ধারণা, এবং তোমরা লক্ষ্য করো যে এই ধরনগুলো, হ্যাঁ, সংস্কৃতি এবং সভ্যতার ধরন। তাহলে আমাদের এই অ্যাসাইনমেন্টের সংস্কৃতি এবং সভ্যতা পরস্পরের পরিপূরক, সেখানে তাহলে আমরা সংস্কৃতির ধারণা সম্পর্কে জানার চেষ্টা করব, লিখব, সভ্যতার ধারণাটা লিখব, সংস্কৃতি ও সভ্যতার ধরন লিখব, আর চতুর্থত হচ্ছে যে সংস্কৃতি ও সভ্যতা পরস্পরের পরিপূরক।
মানে আমাদের যে অ্যাসাইনমেন্টের বিষয়গুলো আমরা কিন্তু রচনা আকারে, অর্থাৎ আমরা এই ধারণাগুলো অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে আসছে কিনা সেটাই তোমরা খেয়াল রাখবে, যে তোমরা নিজের মতো করে সুন্দর করে বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করবে। আর আমরা সকলেই জানি যে আমাদের কালো কালিটা ব্যবহার করতে হবে অ্যাসাইনমেন্ট লেখার সময়। স্কেলিং করবে কালো পেন্সিল বা কালো কালি দিয়ে, আর সেই মার্জিনটা খুবই সুন্দর করে করবে। লেখাগুলো কি স্পষ্ট হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এবং আমরা যে পাঠ্যপুস্তক পড়ছি, অবশ্যই আমরা পাঠ্যপুস্তক তো পড়বই, এবং যে সেটাকে তোমরা কিভাবে উপস্থাপন করবে, অর্থাৎ তোমাদের সৃজনশীলতার মধ্যে দিয়ে উপস্থাপন করার চেষ্টা করবে, যেন কি আমাদের প্রত্যেকটা বিষয় চলে আসে যে বিষয়গুলো অ্যাসাইনমেন্টের মধ্যে চাওয়া হচ্ছে। তাহলে আজকে আমার এই আলোচনার মধ্যে দিয়ে আমার ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই।